আচ্ছা, তাহলে হচ্ছে শুরু করি আজকে। মানে আগের দিনের একটা কোশ্চেন দিয়ে শুরু করব। আচ্ছা। এরকমই একটা করতে দিয়েছিলাম। দেখো তো তোমাদের এটা কি চেনা পরিচিত লাগে কিনা। কোশ্চেনটা হলো এমন, একটা ভারী চাকার ভর দেওয়া আছে 40 কেজি, জড়তার ভ্রামক এত দেওয়া আছে। চাকাটি প্রতি মিনিটে হচ্ছে 100 বার ঘুরছে এবং রহমান সাহেব চাকাটি 2 মিনিটে থামানোর জন্য এত মিটার টর্ক প্রয়োগ করছে। আচ্ছা, সি আর ডি নাম্বার কোশ্চেনটা দেখো। চাকাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো, আর হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে সক্ষম হবে কিনা, এরকম দুইটা কোশ্চেন বলা আছে। সেটা কি পারবা? আগে চিন্তা করে বলো দেখি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখো, ঘূর্ণন গতিশক্তি। আচ্ছা, আমাকে বল আগে, ঘূর্ণন গতিশক্তির সূত্রটা কি? হাফ পাই ওমেগা স্কয়ার। হাফ পাই ওমেগা স্কোয়ার। এটা কে বললো রে? আই ওমেগা বলছে। ও, তাহলে ঠিক আছে, হাফ অফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানে আমার কি কি দেওয়া আছে দেখো তো। চাকার ভর দেওয়া আছে এম, জড়তার ভ্রামক দেওয়া আছে, মানে আই আমাকে দেওয়াই আছে, কত সেটা? 4000। আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে, প্রতি মিনিটে চাকাটি 100 বার ঘুরছে, তার মানে এখান থেকে আমি ওমেগা বের করতে পারবো? পারবো হ্যাঁ না? পারবো। ওমেগা কত হবে বলো তো? তাহলে হচ্ছে 2 পাই n/t। হ্যাঁ, 2 পাই ইন্টু কতবার ঘুরতেছে? 100 বার, বাই টি কত মিনিটে? 60, না প্রতি দুই মিনিট মানে মিনিট 60 সেকেন্ড। 120 সেকেন্ড। ও 120 সেকেন্ড কেন রে, প্রতি মিনিটেই তো। না না, 60। প্রতি মিনিট দেখি নাই। তাহলে এখান থেকে কত আসবে? 200 পাই/60। এটা একটু বলো তো কত আসে ক্যালকুলেট করে। 10.47। দশ আচ্ছা, দশমিক সেভেন আচ্ছা, হইলে সমস্যা নেই। হয়েছে। আচ্ছা, 10.47। সো এখন এটা কি হবে, জাস্ট ই কে সমান হাফ অফ আই ওমেগা স্কোয়ার। হাফ অফ আই এর মান হচ্ছে কত? 4000। ওমেগার মান কত? 10.47। দেখো তো কত আসে। অনেকগুলো আসে। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। একটু বললো, সমস্যা নেই। 219 241.8। আরে এটা ইয়া ওই আচ্ছা, এটার একক কি হবে বলো তো? এটার একক কেজি, এটা হবে স্কয়ার পার শক্তির একক তো জুল। ও শোনো, শক্তি সেটা কৌণিক হোক আর রৈখিক শক্তি হোক, সেটার একক অবশ্যই কি? ও জুল। এটা তো কৌণিক। ঠিক আছে, গতিশক্তি বা যে কোনো শক্তির একক কি হবে? জুল হবে, কিন্তু এটা ভুল করা যাবে না। সবগুলাই কৌণিক গতিশক্তি তো। সেটা যেই গতিশক্তি হোক, গতিশক্তি বা যে কোনো প্রকার শক্তির একক অবশ্যই জুল। আচ্ছা, 4 নাম্বার কোয়েশ্চেনটা এখন দেখো। নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে সক্ষম হবে কিনা, এটাকে আমাকে কি বের করতে হবে? টাইম বের করতে হবে। ওর উদ্দেশ্য ছিল 2 মিনিটের মধ্যে থামানো, কিন্তু আমরা দেখবো সে কয় মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি থামাইতে পারবে। ঠিক আছে, মনে করো ওর থামাইতে সময় লাগলো 2.5 মিনিট, মানে 2.5 মিনিট। তাহলে কি সে নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে সক্ষম হবে? না না না। কিন্তু যদি 2 এর কম আসে, লাইক 1.5 মিনিট, তাহলে কি সম্ভব? হ্যাঁ সক্ষম হবে। আচ্ছা, সো এখানে আমাকে যাইতে হবে আলটিমেটলি কি টি বের করতে। আমার কাছে কি কি দেওয়া আছে, বাধা দানকারী টর্ক কত প্রয়োগ করছে? 300। সো এরকম একটা সূত্র আছে না, তাও সমান হচ্ছে কি আই আলফা। আইএল। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করব? টি এর মানটা বসাই দিব, কত? 300। আর আই এর মান কত দেওয়া আছে? 4000। এখান থেকে আলফা কত আসে একটু চেক করো তো। হচ্ছে 0.075। যে আলফার মানটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, একটু বলো তো। থামাবে যেহেতু তার মানে নেগেটিভ হবে। আচ্ছা, তোমরা যদি এই এই জায়গায় এসে পজিটিভ নেগেটিভ না বসাইতে চাও, ডাইরেক্ট এই জায়গায় 300 আগে মাইনাস দিবা। কারণ কি, দেখো এখানে একটা ওয়ার্ড আছে কি, বাধা দানকারী টর্ক, তার মানে এটা কি নেগেটিভ। সো এই জায়গায় অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে আর কি। ঠিক আছে, বাধা দানকারী টর্ক বলছে না, এই জন্য মানে ধরো এটার মানে এই দিকে যাচ্ছে টর্ক, তুমি এর বিপরীত দিকে বল প্রয়োগ করলে এটাকে থামানোর জন্য আর কি। এই জন্য বলা হয়েছে বাধা দানকারী। বুঝছি ভাইয়া।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি বের করবো এখন? সময় বের করবো। আমাদের কোন সূত্রটার সাথে সময় আছে দেখো তো, এটার সাথে সময় আছে না? v সমান u প্লাস at। হ্যাঁ ভাইয়া। এটাকে যদি আমি কৌণিকের হিসেবে লিখতে চাই, কি লেখা যাবে? ওমেগা ফাইনাল, তারপরে হচ্ছে ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি। এই যে এখান থেকে আমরা টি বের করতে পারবো না বলো তো? হ্যাঁ পারবো। আচ্ছা, সো ওমেগা ফাইনাল কত হবে আগে বলো? 0। হ্যাঁ, কারণ এটাকে কি করতে হবে? থামাইতে বলছে, থামানোর কথা। এই জন্য ওমেগা ফাইনাল কি? 0। আর ওমেগা ইনিশিয়াল কত হয়েছে এটা? কোনটা জানি? এই যে 10.47। আর আলফা কত হবে? 0.075 ইন্টু টি। আচ্ছা, এখান থেকে টিটা একটু বের করে বলো তো কত আসে? ভাগ 149 আছে। মানে হচ্ছে তোমার 10.47কে কত দিয়ে ভাগ করবা? 0.075। 49.57। 149 কত? 47। 139। আচ্ছা, 139। ওকে। 49। কি কি রে, দুইজন দুইটা বলো কেন রে? এরপর দেখো তোদের আগে। এই আরেকবার চেক করো। 139.6। 49। আচ্ছা, এটাকে যদি ইয়াতে নিয়ে যাও, মিনিটে নিয়ে যাও, এটা কয় মিনিট হবে দেখো তো? 2 মিনিট 19 সেকেন্ড। 19.6। আচ্ছা, এখন বলো, ওর থামানোর উদ্দেশ্য ছিল কয় মিনিটে? 2 মিনিটে। ও এখানে ওর সময় কত লাগছে? 2 মিনিট 19 সেকেন্ড, তাই না? বেশি সময় লাগছে না? হুম। তাহলে থামাতে সক্ষম হবে? না। অ্যান্সার হবে হচ্ছে হবে না। না। আচ্ছা, আর হচ্ছে রিফা বলছিল একটা সমস্যা হয়েছে, কত নাম্বার একটু বলো তো শুনি। আর ছবি দিতে পারবা? হ্যাঁ ছবি দিতে পারবো। দাও। তোমরা কি সবগুলা ট্রাই করছিলা বাসায়? আরো একটা প্রবলেম ছিল, 10 নাম্বার না কত নাম্বার ছিল আমি প্রবলেম কেন যে হয়েছে সোজা সোজা জিনিসগুলো খুবই। ভাইয়া আমাদের চক্রবর্তী সূত্রগুলো পড়ার নিত। আচ্ছা, চক্রগতির সূত্রগুলা তো আলাদা করে বের করা লাগবে না, দেখাইলাম না কিভাবে বের করতে হয়। হ্যাঁ সবগুলাই ওইভাবে করব। হ্যাঁ, প্রথমে ধরো যে কোনো একটা, মনে করো তুমি দণ্ডের বের করবা 1/12 ml², এটা সমান কি ধরবা? mk²। মানে এই যে চক্রগতির ব্যাসার্ধ, এটাকে হচ্ছে জাস্ট কে ধরে নিবা, এই যে সূত্রটা আছে জাস্ট প্রত্যেকটাতে, আর কিছু হবে না। ঠিক আছে, ডাইরেক্ট সূত্র মুখস্থ করা লাগবে না, এটা সবচেয়ে সহজ। আচ্ছা ঠিক আছে, পরের কোশ্চেন এটাতে আসো এখন। দিছি। আচ্ছা ঠিক আছে, দিছো, এটা এখন দেখো আগে। আচ্ছা, এই হলো কোশ্চেন। এই তোমার এবি একটা দণ্ড দেওয়া আছে, এর অর্ধেকটা হচ্ছে 0.5 মিটার, তাইলে পুরোটার দৈর্ঘ্য কত? 1 মিটার 1 মিটার। অবশ্য নিচে দেওয়াই আছে যে ওইটা হচ্ছে 1 মিটার এবং ভর 2 কেজি। আচ্ছা, বলছে দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী পিকিউ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগে ঘূর্ণায়মান। মানে হচ্ছে এটা সাপেক্ষে এইভাবে ঘূর্ণায়মান। ওকে, বলছে উদ্দীপকের দণ্ডটি জড়তার ভ্রামক নির্ণয় করো। কি হবে বলো? 1/12 ml স্কয়ার। এই দণ্ডটা অক্ষটা কি মাঝখান দিয়ে আছে না? লম্ব অক্ষ বরাবর ভর তাহলে কেন্দ্র কি বরাবর। হবে? মাঝখান বরাবর কি হয়? 1/12 ml²। আচ্ছা, এখানে হচ্ছে এম এর মান কত বসাবো? 2 কেজি। হ্যাঁ এল এর মান কত বসাবো বলো? 1 মিটার। কেউ কি 0.5 বসাবা? না আমি ভুল করে একটা ম্যাথে বসাইছিলাম। এল মানে কিন্তু পুরাটা, নট অর্ধেক। সো এটা কত হবে? যে আমি বসাচ্ছি আবার।
1 স্কয়ার হবে। সো এটা করলে কত আসবে? 1/6। 1/6 মানে কত দেখবা? 0.1667 কেজি মিটার স্কয়ার। এর পরের কোশ্চেনটা কি বলছে একটু দেখো। দণ্ডটির ঘূর্ণনক মধ্যবিন্দু ও থেকে যদি প্রান্তের এ বিন্দুতে, মানে হচ্ছে এবার তোমার এই জায়গায় চলে আসবে আর কি অক্ষটা। যদি এরকম হয় তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে? বুঝছো? মানে এই জায়গায় এই যে মাঝখানে যখন পি কিউ বরাবর ছিল তখন একটা চক্রবর্তীর ব্যাসার্ধ ছিল না K1, এই হ্যাঁ জায়গায় নিয়ে যাওয়ার পর আরেকটা চক্রবর্তী নতুন ব্যাসার্ধ হবে সেটা K2। এখানে বলছে তোমাকে K1 আর এই K2 এর মধ্যে কি ডিফারেন্স হবে? ও দুইটা বের করতে মানে হবে। এখানে কি তুলনা করলে হবে না, ওই যে K1/K2 করলে হবে না? K1/K2 করলেও হবে, কিন্তু তুমি দুইটা বের করে যদি দেখাও সবচেয়ে ভালো, মানে তাইলে ম্যাথটা একটু বড় হবে, 4 মার্ক তো। আচ্ছা, এখন মনে করো আমি যখন মধ্যবিন্দু পি কিউ ছিল, এই পি কিউ বরাবর যদি জড়তার ভ্রামকটা লিখতে চাই তাহলে আই সমান কি লিখবো? রিফ একটু দেখো, এম কে স্কোয়ার লিখবো সব সময়। আচ্ছা, এখন মধ্যবিন্দুতে আই এর মান কত? 1/12 এম এল স্কোয়ার। আর এই পাশে আছে কি এম অফ কে স্কোয়ার। এমটা কাটা যায় না দুই পাশ থেকে, দেখো তো। হ্যাঁ ভাইয়া। তাহলে আচ্ছা, আমরা এটাকে যদি K1 দিই তাহলে একটু ভালো হয়। আচ্ছা, সো K1 স্কোয়ার মানে কি? এল স্কোয়ার বাই 12। অতএব K1 মানে কি হবে? √এল স্কোয়ার বাই 12। এখন এখানে মান বসাও। এল স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার আর হচ্ছে কি 12। এখান থেকে K1 টা কত বের হয় একটু দেখো। এটা তো হচ্ছে 1/2। 0.2886। 0.2886 একক কি হবে? মিটার, যেহেতু এটা ব্যাসার্ধ। আচ্ছা রিফা বলো তো, এখন এই পাশে কি লিখবো? আই সমান আবারও কি এম কে স্কোয়ার। হ্যাঁ এখানে আই এর মান কত বসাবে এবার? 1/3। হ্যাঁ, কারণ এটা এই অক্ষ বরাবর আছে প্রান্তে। সো হ্যাঁ 1/3 এম এল স্কোয়ার। তাহলে এম অফ কে স্কোয়ার। এম এম কাটা যাবে, অতএব এখানে K2 দিও। K2 সমান কি হবে? √এল স্কোয়ার বাই 3। তাহলে এটা থেকে কত আসে অ্যান্সারটা বলো? 0.5773। 0.5773। আচ্ছা, তো চক্রগতির ব্যাসার্ধ কি হয়েছে, বাড়ছে না কমছে বলো তো? কমছে। কমছে রে, একটা 0.28 আর একটা 0.0.57, তাহলে কমছে না বাড়ছে? চক্রগতির ব্যাসার্ধ কিন্তু বাড়ছে K1 হ্যাঁ থেকে K2 তে। হ্যাঁ ভাইয়া, বাড়ছে। সো এটা বলতে হবে যে লাস্টে কি রূপ পরিবর্তন হবে। তুমি চাইলে এটা মাইনাস করেও দেখাই দিতে পারো, ডেল কে সমান K1 মাইনাস K2, যে কতটুকু বাড়লো। ঠিক আছে? অনুপাত দেখাইলেও তো হয় ভাইয়া। হ্যাঁ, অনুপাত দেখাইলেও হবে, তুমি বিয়োগ করে দেখাইলেও হবে, কোনো সমস্যা নেই। খালি লাস্টে লিখতে হবে যে কোনটা কম আর কোনটা বেশি, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, যে হচ্ছে আমার এটা কম এটা বেশি। জি ভাইয়া, বুঝছি, পারবো। এখানে কোনটা সমস্যা রে, নিচেরটা না উপরে? নিচেরটা ভাইয়া, খ নাম্বারটা। হ্যাঁ মান বের করা উচিত। যে পিক দিছরে লা, তোমরা কি দেখতে পাচ্ছ চোখে? হ্যাঁ ভাইয়া, আমাদের কাছে বইও আছে। আচ্ছা, এটাতে হচ্ছে কোশ্চেনটা যদি একটু দেখি। আচ্ছা, এবি অক্ষের সাপেক্ষে পি কিউ দণ্ডটির টর্ক নির্ণয় করে, একটা ফার্স্ট কোশ্চেন। আরেকটা হচ্ছে যদি ঘূর্ণন অক্ষ এবি পি কিউ দণ্ডটির প্রান্তবিন্দু পরিবর্তন করে মধ্যবিন্দু টান হয় তবে কোন ক্ষেত্রে বেশি হবে? আচ্ছা, ফার্স্ট কথা হলো দেখো, এবি অক্ষের সাপেক্ষে মানে হচ্ছে এই অক্ষের সাপেক্ষে পি কিউ দণ্ডটির টর্ক নির্ণয় করো। আচ্ছা, টর্ক কেমনে পাবা বলো তো?
হচ্ছে আই আলফা দিয়ে, আচ্ছা, ঠিক আছে। বা টর্ক তো ওই যে অবশ্যই আরেকটা দিয়ে আরেক দেখো, টর্কের আমাদের কয়টা সূত্র আমরা জানি? টর্ক সমান আই আলফা। টর্ক সমান আমরা আরেকটা কি জানি? আর এফ মানে আর হ্যাঁ, আর এফ সাইন থিটা বা আর ক্রস এফ, এটা আমরা জানি। এখন কথা হইলো তুমি এখানে কোনটা ইউজ করবা। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে এখানে এফ সমান কি দেওয়া আছে? 500 নিউটন। আর এর মানটা কি এক্সট্রা লিখছো? এটা মনে হয় বইয়ে মিস্টেক হয়েছে, আর এর মান দেওয়া উচিত ছিল এখানে পি কিউ। আর এর মান দেওয়া দেওয়া নাই ভাই, এটাই প্রবলেম যে আর এর মান কিছু দেওয়াই নাই। আর এর মান দেওয়া থাকবে রে, এইখানে হচ্ছে আর এর মান বলতে কি, এই যে পি কিউর দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে 1 মিটার। এটা কোশ্চেন ভুল, এখানে উঠে নাই আসলে। ও তাই আমি বের করতে যাবো যে আর এর মান না থাকলে মান বের করবো কেমনে? মানে এই যে পি কিউ যে দণ্ডটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1 মিটার অ্যাকচুয়ালি দেওয়া আছে, তাইলে পারবা না। এখানে হ্যাঁ টর্ক তাহলে সমান তাইলে কি হবে? টর্ক সমান হবে আর এফ সাইন থিটা। আচ্ছা, এইখানে এখন আর এফ মানে কি? আর এর মান তো বলাই আছে 1, এফ এর মান কত দেওয়া আছে? 500 নিউটন। আর সাইন কত বসাবা বলো? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বসাবা? এবি হচ্ছে পিকিউ এর, মানে পিকিউ এবি এর সাথে লম্বভাবে আছে। আচ্ছা, নর্মালি যে কোনো বলে আমাদের টর্ক ক্রিয়েট করে। মনে করো এটা হচ্ছে আমাদের একটা তল, এইখানে মনে করো এটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে আমাদের F2, তারপর হচ্ছে এটা হচ্ছে F3। এখানে 3টা বলই কি আমাদের টর্ক তৈরি করবে? মানে এই 3টা বলই কি আগে ঘূর্ণনের সৃষ্টি করবে? এই ধরো এবি যে একটা তল আছে, এই তলকে। এটার অ্যান্সার হচ্ছে না, শুধুমাত্র F1 মানে যেই বলটা লম্বভাবে পড়বে, শুধুমাত্র লম্বভাবে পতিত বলটাই কি করবে? টর্ক তৈরি করবে। এটা একটু মনে রাখো। সব বল হচ্ছে টর্ক তৈরি করেন, শুধুমাত্র লম্বভাবে আপতিত বল টর্ক তৈরি করে। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে যে যেগুলা কৌণিক বল তারা কি টর্ক তৈরি করে না? মনে করো এটা একটা F1 এফ বল, এ 30 ডিগ্রি কোণে পড়তেছে, মানে আমাদের ইয়ার সারফেসটার উপর। এখন কথা হলো, এ কি টর্ক তৈরি করবে না? করবে। এই বলের দুইটা উপাংশ তৈরি হবে না বলতো? একটা উলম্ব উপাংশ কি হবে? এফ সাইন 30, আরেকটা এদিকে যদি আমি বাড়াইতে চাই, মানে এই বলটাকে উপাংশে ভাঙাচ্ছি আর কি, এফ কস 30। শুধুমাত্র লম্ব উপাংশ কোনটা? এফ অফ সাইন 30। এই জন্য এই সাইন 30 যে উপাংশটা আছে, সে টর্ক তৈরি করবে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে টর্ক কোন উপাংশটা তৈরি করবে? সাইন 30। আমাদের সূত্রটাও দেখো, আর এফ সাইন থিটা। শুধুমাত্র সাইনের কম্পোনেন্টটাই কি তৈরি করবে? আমাদের টর্ক তৈরি টর্ক করবে। তৈরি। কজের কম্পোনেন্টটা টর্ক তৈরি করবে না। তাহলে এখানে মান বসাই দিলাম। আর 90 ডিগ্রি কেন? এই যে লম্ব ভাবে তৈরি হচ্ছে সেই জন্য। তাহলে এটা কত হবে? 500 নিউটন, যেহেতু সাইন 90 মান কত? 1। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, লাস্টেরটা যদি দেখি, দেখো তো, বলছে যে যদি ঘূর্ণন অক্ষ এবি এবং পি কিউ দণ্ডটির প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে মধ্যবিন্দুতে আনা হয়, তাহলে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি হবে? আচ্ছা, ফার্স্টে মনে করো এটা পি কিউ আমাদের। প্রথমে কোথায় ছিল? আমাদের প্রান্তে ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া। প্রান্তে জড়তার ভ্রামক কি হয় বলতো? ওয়ান বাই বেশি হয়। ওয়ান বাই থ্রি। থ্রি এম এল স্কোয়ার। তাহলে এটা মান বের করবা, 1/3। এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া না থাকলে নাই। এল স্কোয়ার কত হবে? 1 স্কোয়ার। আর যদি মাঝখানে আনা হয় তাহলে কি হবে? 1/12। জাস্ট জাস্ট 1/12 এম এল স্কোয়ার। তাহলে 1/12 এম এর জায়গায় রাখো, এটা 1 স্কোয়ার। এখন হচ্ছে কোনটা বেশি হবে জাস্ট অনুপাত করে দেখাই দিবে, বা বিয়োগ করে দেখাইতে পারো, একই কথা। ঠিক আছে? এগুলা ইজি জিনিসই তো। আচ্ছা, এই হয়েছে মোটামুটি জড়তার ভ্রামক রিলেটেড কথাবার্তা। আরেকটা দেখাই দিয়েন। আরেকটা কোনটা লাগবে রে বলো তো? এক মিনিট। সেম। সেম ঠিক আছে, কিন্তু এখানে সময় দেওয়া কই? সময় কত? দাঁড়াবো। তো ভাইয়া দাও। একের 2 নাম্বারটা দেখেন, মানে একের খ। এটা তল।
টর্ক ইকুয়াল হচ্ছে এমআর আই আলফা না, আই, আর আলফার মানটা বের করতে গেলে ওমেগা বাই টি দিতে হবে না। নেয় নাই, কারণ আলফা তো কাটা যাচ্ছে। মান যদি বের করি মানটি কেমনে বের করতে হবে? এখানে অন্য সেইটাই কিছু দেওয়া নেই। বলতেছি, মান বের করলে কেমনে হবে। আচ্ছা, দাঁড়াও দেখতেছি। তা তোমাদের মধ্যে সাউন্ড ক্লিয়ার আছে? আমার একটু খুব ইয়া লাগতেছে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা ভাইয়া। তোমাদের কি সাউন্ড ক্লিয়ার এমনিতে শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। দেখো, এখানে কোশ্চেনটা হলো কি, 8 কেজি ভরের একটা বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ির, আচ্ছা দেখো, মনে করো এটা একটা রশ্মি, কত মিটার সেটা, 0.2 মিটার। 8 কেজি ভরের একটা বস্তুকে এই লম্বা দড়ির একটা নির্দিষ্ট অক্ষের চারদিকে, এটা মনে করো সেই হচ্ছে 8 কেজি ভরের বস্তু, নির্দিষ্ট অক্ষের চারদিকে এইভাবে 2 মিটার পার সেকেন্ড, ওমেগা কত, 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। ওকে, এই হচ্ছে তোমার কথাবার্তা। এখন তারপর কি বলছে, ঘূর্ণায়মান কণাটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। পারবো ভাইয়া, ক নাম্বার? পারবা? কৌণিক ভরবেগ মানে কি বলো তো? আই ওমেগা, আই ওমেগা। মানে এল সমান আই, আচ্ছা, এখানে আই মানে কত হবে বলো তো? আই এম আর স্কয়ার। হ্যাঁ, কারণ এখানে কি কোনো আকৃতির বস্তু বলা আছে? কোনো আকৃতি বলা নেই। তাহলে আমাদের যে মেইন না। সূত্র এম আর স্কয়ার সেটা হবে, কিন্তু ওমেগা কত হবে? ওমেগা তো দেওয়াই আছে, কত, 2। তাহলে এটা যেটা আসবে সেটাই আনসার। আচ্ছা, তারপরের কোশ্চেন, বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, এটা তুমি হচ্ছে দুই ভাবে করতে পারো। এক হচ্ছে তুমি দুইবারই মান বের করবা, মানে টর্ক ওয়ান এটা সমান একটা মান বের করতে পারো, টর্ক টু এটা সমান একটা মান বের করতে পারো, অথবা তুমি এটা এরপর যেহেতু একই জাতীয় রাশি করতে অন্যভাবেও করতে পারো। আচ্ছা, আমি কয়েকটা ওয়ে দেখাই তোমাকে, লাইক ফার্স্টে হচ্ছে বস্তুটির ভর অর্ধেক করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে সেটা না। আচ্ছা, টর্ক মানে কি? আই আলফা, তাই না? আচ্ছা, জি, এইখানে বস্তুটার ভরের সাথে, মানে বস্তুটার ভর কোথায় রিলেটেড হবে, মানে বস্তুটার ভর কি আমাকে জড়তার ভ্রামকের পরিবর্তন করবে নাকি ওই আলফার পরিবর্তন করবে বলো তো? আলফা এ- না, আমার ও এই আই এর পরিবর্তন করবে। কারণ কি, আই সমান কি, এম আর স্কোয়ার ইন্টু আলফা। হ্যাঁ, আচ্ছা, টু বি অনেস্ট, আলফা সমান আবার কি লেখা যায় চাইলে? ওমেগা বাই টি। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমার বলছে বস্তুটার ভর যদি অর্ধেক পড়ে, তাহলে তার মানে আলফার কি কোনো পরিবর্তন হচ্ছে? না, তাহলে আলফাটা ফিক্সড রাখো, যেহেতু আলফার কোনো পরিবর্তন হচ্ছে না, আলফা রেখে দাও, এটা বেরই করার দরকার নেই। তাহলে তুমি এখানে আলফার মান বের আলফার করা মান কি যাবে না। দরকার? হ্যাঁ, বের করা যাবে না কেন? তুমি চাইলে বের তাহলে করতে টি পারবা। এর মান আলফা সমান কি হবে বলো তো? বাই টি। হ্যাঁ, এখানে কিন্তু টি আছে তোমার কাছে, না, তাহলে তুমি আলফা বের করবা কেমনে? ও এইটাই বলতে চাইছিলাম, মান দিয়ে বের করতে চাইছিলাম। এমনিতে পারবো ভাইয়া। পারবা? এখানে হচ্ছে জাস্ট বসাবা 8 × 0.2 স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা, এটা একটা আলফা টি ওয়ান এর মান বের হবে, টি টু এর মান কি বের হবে? এখানে হচ্ছে আর সেম কি আই আলফা, আই টু আলফা, এখানে হবে M2 R² আলফা। M2 এর মান কত হবে? এটার অর্ধেক বসাবা, ভরের অর্ধেক। তাহলে আট এম বাই কেজি ভরের অর্ধেক কত? 4 কেজি ইন্টু 0.2 স্কোয়ার আলফা। তাহলে কি চেঞ্জ হইলো বলতো? T1/T2 যদি আমি করি, দেখো T1 মানে কত, 8 × 0.2 স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা, আর নিচে কত হবে বলতো? 0. এই যে এটা 4 ইন্টু হচ্ছে 0.2 স্কোয়ার ইন্টু আলফা। হ্যাঁ। এখানে আমার এই দুইটাই কাটা যায়, শুধু হচ্ছে কি থাকে, T1/T2 সমান 2, অতএব T1 সমান 2T2। মানে হচ্ছে টর্কের কিরূপ পরিবর্তন হবে বলছি না কোশ্চেনটা, টর্ক কি হবে? দ্বিগুণ হবে। এই রে, দ্বিগুণ কি হবে? দেখো, তোমার T2 জিজ্ঞেস করছে, তাহলে T2 সমান কি হবে? T1/2 হবে। ও, এই- টি তাহলে ওয়ান এর অর্ধেক হবে। তাহলে কি হবে? অর্ধেক হয়ে যাবে। টি টুর
এটা তো এমনিও বলা যেত না। হ্যাঁ, কিন্তু ভাইয়া এটা আমি মান দিয়ে বের করতে চাইছিলাম, তখন তো আর আলফার মান ইকুয়াল টি, মানে ওমেগা বাই টি। দেখো এখানে তো তোমাকে সময় দেওয়া হয়নি, সময় না দেওয়া হলে আলফার মান তো বের করতে পারবা না। সেটাই। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে জানো? তখন এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে ওমেগা বাই টি, ওই টিটা রেখে দিতে হবে। ও। ওমেগার মান বসাইতে পারবে কিন্তু টি এর মান বসানো যাবে না। হুম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা নতুন টাইপ শুরু করব, সেটা হচ্ছে বৃত্তাকার বস্তুর গতি। এটা কি বৃত্তাকার? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা এটা। তোমরা কি সবাই আসো রে, না মরে গেলা? আসি। সো হচ্ছে বৃত্তাকার বস্তুর গতি বলতে কি, মানে একটা বস্তু যেগুলো বৃত্তাকার পথে চলতেছে, এরকম এক্সাম্পল দাও তো। বৃত্তাকার বস্তুর গতি কই দেখছো তোমরা রিয়েল লাইফে? দেখছো কেউ বৃত্তাকার ফ্যান। গতি? নাগরদোল্লা গুলাই উম তো হয়। হ্যাঁ। নাগরদোলা হচ্ছে খুব ভালো একটা এক্সাম্পল বৃত্তাকার গতি। আচ্ছা, একজন ফেন ও বল, ভেরি গুড। আরেকজন বলো নাগরদোলা। দুই টাইপের বৃত্তাকার গতি, কোনটা হচ্ছে আনুভূমিক আর কোনটা উলম্ব বলো তো দেখি, কার কোনটা আইডিয়া আছে? উলম্ব। আনুভূমিক ফ্যান বলতে মনে হয় নাগর আনুভূমিক। হ্যাঁ, কারণ কি ফ্যানটা শুধু এক্স অক্ষ বরাবর ঘুরতেছে, মানে একদম শোয়ানো অবস্থায় যেটাকে বল, সেটার নাম হচ্ছে কি আনুভূমিক বৃত্তাকার গতি। হুম, আর নাগরদোলা বা দোলনা সেটা কি হবে? উলম্ব। সেটা অনেকটা ওয়াই অক্ষের মতো করে ঘুরতেছে না? চিন্তা করে দেখো নাগরদোলার কথা। ফ্যান কেমনে আনুভূমিক ভাবে হয়? ফ্যান তো আনুভূমিক ভাবে ঘুরে রে। ফ্যান কি উলম্ব ভাবে ঘুরে? উলম্ব বস্তুর গতি অনেকটা এরকম আকৃতির হয়, চিন্তা করে দেখো। ফ্যানের কোনো পাখা কি নিচে পড়ে যাচ্ছে তোমার দিকে আসতেছে? ফ্যান ওর জায়গাতেই তো বারবার ঘুরতেছে, তাই না? এই জন্য সেটাকে বলা হয় আনুভূমিক ভাবে বৃত্তাকার গতি। বাট নাগরদোলা দেখো, একটা ধরো তুমি এই জায়গায় বসে আছো, 2 সেকেন্ড পরে তুমি এই জায়গায় চলে যাবা, 3 সেকেন্ড পরে তুমি এই জায়গায় চলে যাবা, মানে তোমার অবস্থানটা বারবার চেঞ্জ হচ্ছে না? কি ভাইয়া? এই জন্য এটা হচ্ছে কি উলম্ব বৃত্তাকার গতি। আচ্ছা, আনুভূমিক বৃত্তাকার গতিতে আলাদা কি হবে উলম্ব থেকে? আচ্ছা, এটা যদি আমরা একটু মেইন থিওরিটা শিখি। আচ্ছা, এইখানে একটা কথা বলি, কিছু কি তোমরা মনে আছে যে হচ্ছে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কোনটা আমরা নিজেরা সাপ্লাই দিই আর কোনটা তৈরি হয় বলো তো? অটোমেটিক তৈরি হয় আহ কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখীটা বল। তৈরি হয়। কেন্দ্র বিমুখীটা হচ্ছে তৈরি হয়, যেটা আমাদেরকে কি করে বাইরের দিকে নিয়ে যেতে চায়। কেন্দ্র বিমুখী বলটা তৈরি হয়। আমরা তাহলে ওইটা থেকে মানে রক্ষা পাওয়ার জন্য, মানে আমরা ধরো তো ছিটকে চলে যেতে চাই কি চাই না, ওইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সাপ্লাই দিব কোনটা? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের এক্সাম্পল কি? মনে করো তুমি বাসে বসে আছো বা গাড়িতে বসে আছো, অনেক সময় তুমি হচ্ছে দেখবা এক্সট্রা সাইডে পড়ে যেতে চাও। পড়ে যেতে চাওয়ার সময় কি করো? তুমি গাড়িতে কিছু একটা ধরো, এই যে ধরে তোমার নিজেকে সাপোর্ট দিলা, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। বুঝছো? তার মানে কেন্দ্রমুখী বলটা তুমি সবসময় নিচে প্রয়োগ করো। অনেক সময় দেখবা রিক্সা থেকে পড়ে যাওয়ার আগে কি করতে হয়, ধরে রাখতে হয় না কিছুতে, ঝাঁকি বা এই রিলেটেড ইয়াগুলাতে। মনে করো হচ্ছে তুমি কোনো একটা বস্তুকে ঘোরাচ্ছ এরকম ভাবে, সুতা দিয়ে ধরো, তাহলে এইখানেও একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে না, বাইরে যে ছিটকে চলে যেতে চাওয়ার? কিন্তু তুমি কি করছো, একে সুতা দিয়ে বাইরে রাখছো। তাহলে এই যে সুতার সাহায্যে যে বলটা, একটা টান বল সৃষ্টি হইলো না? এই যে বলটা সাপ্লাই দিচ্ছ সেটার নাম কি? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের একটা ধরন হচ্ছে টান বল, মানে তুমি একে সুতার সাহায্যে বা কিছু একটাকে টাইনে ধরে যে বলের মাধ্যমে একে সাপ্লাই দিচ্ছ সেটার নাম কি? টান বল। তাহলে টান বল ওয়ান টাইপ অফ কি কেন্দ্রমুখী বল। ঠিক আছে? কি ভাইয়া? টান বল কিসের সাহায্যে সাপ্লাই দিতে পারি আমরা? দড়ি, তারপর হচ্ছে রড, মানে এই জাতীয় জিনিসগুলোর সাহায্যে আর কি। আর কেন্দ্র বিমুখী বল যেটা, এটা মানে মানটা কত হয় মনে আছে? এম ভি স্কোয়ার বাই আর হয়, তাই না? কেন্দ্র বিমুখী বলটার মান জি ভাইয়া।
এটার কৌণিক ভার্সনটা কেমন হবে বলো তো, জানো কেউ এটার কৌণিক ভার্সন? এটা তো রৈখিক, তাই না? এখানে হচ্ছে বি যেটা, এটা কি রৈখিক বেগ না? এম অফ বি স্কোয়ার বাই আর। এম ওমেগা স্কয়ার আর হবে। হ্যাঁ, এম ওমেগা স্কোয়ার আর, এটা আমরা কোত্থেকে পাইলাম? ও যে বললো এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এখানে দেখো আমরা একটা সূত্র জানি না, বি সমান কি ওমেগা আর, এটা জানি না আমরা। এই বি এর জায়গায় জাস্ট কি বসাবা? ওমেগা বসাই দিবা। এই বি এর জায়গায় বসাবা কি ওমেগা আর, তাহলে ওমেগা আর হোল স্কোয়ার বাই আর। এখান থেকে দেখো কি লেখা যায় পরের লাইনে, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার আর, এখান থেকে একটা আর কাটা দিলে থাকে কি আর এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম বি স্কোয়ার বাই আল যেই কথা, এম ওমেগা স্কোয়ার আর একই কথা। আমাদের প্রশ্নে যেটা আছে আমরা ওইটাই ইউজ করব, ঠিক আছে? আর এই যে আমাদের কেন্দ্রমুখী বল, এটাকে নর্মালি টি দিয়ে প্রকাশ করে, টি মানে টেনশন ফোর্স বা টান বল। তাহলে এখানে ওভারঅল যে কথাগুলো বললাম কি কি, কেন্দ্র বিমুখী বল যেটা, সেটার মান কি হয়? এম বি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, আর কেন্দ্রমুখী বল কি? টান বল, এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আনুভূমিক ভাবে বৃত্তাকার গতি। আচ্ছা, একটা কথা বলো তো, একটা বস্তু আনুভূমিক ভাবে অভিকর্ষ ত্বরণ কাজ করে নাকি হচ্ছে উলম্ব ভাবে কাজ করে? মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর জি উলম্ব। কাজ। আচ্ছা, তাহলে আনুভূমিক ভাবে যে বৃত্তাকার গতি, এখানে কি কোনো জি এর ভূমিকা থাকবে? না। এটা কিন্তু মাথায় রাখবা যে আনুভূমিক ভাবে কোশ্চেনে যখনই লেখা থাকবে এখানে জি এর কোনো ভূমিকা নাই, জি কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। আচ্ছা, তো মনে করো এই হচ্ছে একটা বৃত্তাকার পথ, তুমি মনে করো এটাকে একটা সুতা দিয়ে ঘুরাচ্ছ, কোন একটা বস্তুকে, ধরো এখানে কথা কথা একটা পাথর 2 কেজি ভরে, পাথরটাকে ঘোরাচ্ছ। সো পাথরের এখানে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকবে, সেটা কি? এম বি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার। এম ওমেগা আর এটাকে আমি ওই দিক থেকে রক্ষা করার জন্য কি করব? এই দিক বরাবর, উল্টা দিক বরাবর কি সাপ্লাই দিব? টান বল, ঠিক আছে? তাহলে আমার এই যে জি ভাই। বাইরের দিকে বল আর ভিতরের দিকে বল, এই দুইটা বল সমান হবে না? এই সমান কি লিখতে পারবো? এম বি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জি কোশ্চেন ভাইয়া। করি। ধরো তুমি মনে করো যে সুতা দিয়ে একে ঘোরাচ্ছ, এই সুতার সর্বোচ্চ টান বল হচ্ছে 20 নিউটন। মানে এ সর্বোচ্চ 20 নিউটন পর্যন্ত সহ্য করতে পারে। এর বেশি হইলে কি হবে? সুতাটা ছিঁড়ে যাবে। কথাটা বুঝছো? মানে সর্বোচ্চ সহ্য ক্ষমতা 20 নিউটন ওই সুতাটার। কিন্তু তুমি খেয়াল করে দেখলা, তুমি মনে করো 5 কেজি ভরের একটা বস্তুকেই ঘুরাচ্ছ, ওর কেন্দ্র বিমুখী বল হলো 25 নিউটন। কথাটা বুঝছো? তুমি ম্যাথ ক্যালকুলেশন করে পাইলা যে কেন্দ্র বিমুখী বল কত? 25 নিউটন। কিন্তু এই সুতাটার সর্বোচ্চ সহ্য ক্ষমতা কত? 20 নিউটন। তাহলে কি এটা কি থাকবে না ছিঁড়ে যাবে বলো তো, এই পুরো হয়ে ব্যবস্থাটা? যাবে। কেন ছিঁড়ে যাবে বলো তো? কারণ কেন্দ্র বিমুখী বল তো বেশি। কেন্দ্র বিমুখী বলটা বেশি। তাহলে আমরা যেটা সারমর্ম সেটা হলো, আমাদের টি এর মানটা যদি বড় হয় অথবা সমান হয় এম বি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর, তাহলে সুতা কি ছিঁড়বে না ছিঁড়বে না? ছিড়বে না। ছিঁড়বে না বা অক্ষত থাকে। যদি হচ্ছে কম হয়ে যায় টি এর মানটা, সেই ক্ষেত্রে কি হবে? সুতা ছিঁড়ে যাবে। তোমাদেরকে সিকিউতে এই ইয়াটা দিবে, এটা বুঝতে হবে যে কখন ছিঁড়বে আর কখন ছিঁড়বে না। ভাইয়া বুঝছি। সবাইকে বুঝছো না? আরেকবার বলবো। আচ্ছা, নর্মালি আনুভূমিকভাবে বৃত্তাকার গতির পথ, এটার এক্সাম্পল কি? ফ্যান চলতেছে যেটা, এটা। তোমাদেরকে কোশ্চেনে আনুভূমিক ওয়ার্ডটা লেখাই থাকবে, তো আনুভূমিক ওয়ার্ডটা মাথায় রাখবে। আনুভূমিক মানে এখানে জি এর কোনো ইনফ্লুয়েন্স কাজ করবে না। আচ্ছা, এইখানে আমাদের কি ভিতরের দিকে কাজ করতেছে কি টি টান বল, আর বাইরের দিকে কাজ করতেছে জাস্ট এম বি স্কোয়ার বাইরে, দুই দিকে দুইটা বল সমান। যদি হয় তাহলে সুতা ছিঁড়বে না, আর যদি কম বেশি হয় তাহলে সুতা ছিঁড়ে যাবে আর কি। আচ্ছা, আমি এগুলোর ম্যাথ দেখাবো, সমস্যা নেই। তারপর হলো ধরো কেস 2, কেস 2 থেকে উলম্ব বৃত্তাকার গতি।
তাহলে একটা এক্সাম্পল কি? দোলনা, তারপর হচ্ছে ধরো নাগরদোলা, আরো অনেক কিছু আছে। যাই হোক, যদি একটা বলকে করি উপরের দিকে মানে যদি কাস্তের মতো হয়ে পড়ে তাইলে ওইটা কি উল্লম্ব? কি বলতেছো রে? এত আওয়াজে শুনতেই পাচ্ছি না। বলতেছি যে কোনো একটা বস্তুকে যদি আমরা মানে প্রাসের মতো করে নিক্ষেপ করি তাইলে তার কি গতিটা উল্লম্ব বৃত্তাকার গতি হবে? না, প্রাসের গতিপথ বললাম না, পরাবৃত্তাকার যখন পড়াইলাম। এটা পুরা বৃত্তাকার না তো, পরাবৃত্তাকার। তাইলে ওই ক্ষেত্রে কি এই যে উল্লম্ব বৃত্তাকার গতির সূত্র খাটবে না? না, এটা তো পুরা বৃত্ত, একদম ফুল সার্কেল। আর ওটা তো হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত আর বৃত্ত কি এক রে? তোমাদের কনিক্স পড়াইলাম না পরাবৃত্ত? না ভাইয়া এক না। তো এটা আমি কোন আলাদা। জানি একটা পাইছি। একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x, আর একটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। দুইটা সূত্র কি একই? না তো, দুইটা তো আলাদা। আলাদা। আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমরা মেইনলি কয়েকটা পয়েন্টে দেখবো, মানে বৃত্তাকার গতি। কি কি পয়েন্টে? এক হচ্ছে বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে, এ পয়েন্ট। তারপর শিখবো হচ্ছে বি পয়েন্টে কেমন হয়। তারপর হচ্ছে সি পয়েন্টে কেমন হবে। তারপর হচ্ছে অন্য একটা র্যান্ডম কোনো পয়েন্টে। আচ্ছা, সো আমরা যদি হচ্ছে এ বিন্দুতে দেখতে চাই, এ বিন্দু মানে কি? বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে। মানে মনে করো তুমি একটা নাগরদোলায় আসো, এটা সর্বোচ্চ বিন্দুতে কেমন টাইপের বল প্রয়োগ হবে, বা তুমি কেমন টাইপের বল ফিল করবে এখানে, এটা। আচ্ছা, সো এটা ধরো হচ্ছে আমরা এই জায়গায় আছি। সো এই বস্তুটার ভর হচ্ছে এম। আমাদের নিচের দিকে কোন বল কাজ করে? বল ভাই অভিকর্ষ ত্বরণ ও টান বল। আচ্ছা, মোটামুটি ধরো এটা আমাদের নিচের দিকে সবসময় অভিকর্ষ ত্বরণই কাজ করবে, সেটা কি এমজি। আচ্ছা, এর বাইরের দিকে কোন বল কাজ করবে? ওটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, কেন্দ্র বিমুখী বল তো অবশ্যই কাজ করবে। এম কেন্দ্র ভি এস বিমুখী, হ্যাঁ, কেন্দ্র বিমুখী বলের মান কত আমরা জানি, এম ভি স্কোয়ার বাই আর, অথবা এম এম ওমেগা ওমেগা স্কোয়ার। আর আচ্ছা, আমাদেরকে সবসময় আরেকটা বল হেল্প করবে, সেটাকে কেন্দ্রমুখী বল। মানে হচ্ছে কি, এখানে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? টান বল। তাহলে টান বলটাও কি ভিতরের দিকে, টি। ঠিক আছে, আগেরটার সাথে এখানে ডিফারেন্সটা কোথায় সবাই বুঝছো? আগেরটাতে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করে নাই, কিন্তু এটাতে কি অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। ঠিক আছে, তোমরা নাই? হ্যালো? আসি। আচ্ছা, এটা কি বুঝছো বইলো তাহলে? হুম, তাহলে হচ্ছে আমাদের এইখানে বস্তুটার ভর হচ্ছে কি এম। সো এম যদি থাকে, অভিকর্ষ ত্বরণ কাজ করবে কি এমজি। ভিতরের দিকে কোন বল কাজ করে? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কে কাজ করবে? টান বল। আর বাইরের দিকে কি? কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা কি লিখব? ভিতরের দিকের দুইটা বল সমান বাইরের দিকের একটা বল, মানে যে দিকের যেইগুলো। যেমন ভিতরে কি কি আছে, টি প্লাস এমজি, এটা সমান কি লিখবো? এম এম ভি ভি স্কোয়ার স্কয়ার অথবা এম ওমেগা স্কোয়ার আর। ওমেগা। আচ্ছা, এখানেও আগের মতো কখন সুতাটা ছিঁড়ে যাবে? যখন হচ্ছে ভিতরের দিকের বলটা কি হবে? বেশি হয়ে যাবে, মানে টান বলটা। সো এইভাবে চিন্তা করবা, কিন্তু মেইন লেখাটা হচ্ছে এটাই, সমীকরণটা টি প্লাস এমজি সমান এম বি স্কোয়ার বাই আর। আচ্ছা, এখন আমি যদি বলি এই বি পয়েন্টটাতে কেমন হবে, পারবা? মানে সর্বনিম্ন বিন্দু। বি পয়েন্টে তো এমজি থাকবে না। এমজি আচ্ছা, নিচের দিকে ক্রিয়া করবে মানে কি বল? দেখো বি পয়েন্টটা চিন্তা করো। ফার্স্ট কথা হলো বি পয়েন্টের বাইরের দিকে কাজ করবে কি? কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে কাজ করবে না, এম বি স্কোয়ার বাই আর। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বল কাজ করবে না নিচের দিকে, এমজি। হ্যাঁ। এমজি তো সবসময় নিচের দিকে কাজ করবে। আর ভিতরের দিকে কি কাজ করবে তাহলে? কেন্দ্রমুখী বল। হ্যাঁ, কেন্দ্রমুখী বল বা টান বল। সো এটা হলো টি।
তাহলে আমরা কি লিখতে পারি সর্বনিম্ন বিন্দুতে বা হচ্ছে কি বি বিন্দুতে? এই পাশে শুধু কে আছে? টি। তাহলে টি সমান বাইরের দুইটা কি mg প্লাস mb স্কোয়ার বাই। বুঝছো কি? আচ্ছা, তাহলে হচ্ছে কি রে, এত সাউন্ড কাটবে? দেখো আমরা যদি হ্যাঁ হ্যাঁ বলো। আপনি কি ক্লাস রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ করতেছি তো। কেন রে? এমনিতে বললাম ভাইয়া, বগন নাই তো তার জন্য। হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতেছি। দেখো সি বিন্দুতে এখানে হচ্ছে সেম এম কেজি ভরের একটা বস্তু আছে, তাহলে এটা নিচের দিকে কোন বল কাজ করবে? এমজি। এমজি। আচ্ছা, এটার বাইরের দিকে কি এদিকে না, বাইরের দিকে কোন বল কাজ করবে? এমবি স্কোয়ার বাই আর। আর ভিতরের দিকে কে কাজ করবে? টান বল। আচ্ছা, এখানে এমজি কি একে কোনো প্রভাব ফেলবে এই ইয়ার মধ্যে, ব্যবস্থায় বলো তো? দেখো ওর এইদিকে কোনো বল আছে নাই তো, এমজি আসলে কোনো কাজই করবে না। এমজি আসলে করবেটা কি? দেখো এই বলটা পরস্পরকে কি করবে? মিনিমাইজ করে দিবে, কোনো বল থাকবে না। এই এমজিটা একে এই পরে আরো বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করবে, এইদিকে চলে আসতে হেল্প করবে এই বলটা। এই দুই বলটা তো নাই হয়ে যাবে, তাই না? তারপর হচ্ছে কি করবে, ওরা এই দুই দিকে ঘুরতে হেল্প করবে ওকে বৃত্তাকার পথে, যাতে বাইরে না চলে যায়। বুঝছো কি এমজির কাজটা? জি ভাইয়া। মানে হইলো ধরো এখানে আমাদের টান বল আসছে 5 নিউটন, কেন এই এই ইয়াতেও আসছে 5 নিউটন, তাহলে দুইজন দুইজনকে নাকচ করে দিবে। শুধু থাকে কি এমজি। এই এমজিটাকে পরে বৃত্তাকার পথে কন্টিনিউ করতে হেল্প করবে। আচ্ছা, সো আমরা কি লিখবো এখানে? টি সমান এমবি স্কোয়ার বাই আর। ভাইয়া এইখানে তাইলে কি যখন এ বিন্দুতে ছিল তখন কোন বলটা ঘুরতে সাহায্য করছিল? এই বিন্দুতে তোমরা বলো তো, এই বিন্দুতে এই কোন যে বলটা ঘুরতে সাহায্য করবে মেইনলি? গতিটা এখানে তো হচ্ছে। এই পুরো বৃত্তাকার পথে আমাদের মেইনলি এমজিটা ঘুরতে হেল্প করবে, বুঝতে পারছো? এইখানে হচ্ছে আমাদের এমজিটা যখন এইদিকে যাবা, এমজিটার একটা উপাংশ কাজ করবে আর কি, তখন পুরোটা কাজ না করে। ঠিক আছে? জি এই ভাইয়া। এইখানে যেমন পুরো এমজিটাই কাজ করতেছে 90 ডিগ্রি, তখন এখানে এমজির একটা উপাংশ কাজ করবে এইদিকে বা এই নিচের দিকে আসতে, পুরোটা কাজ করবে না আর কি। আমাদেরকে হচ্ছে নর্মালি নিচে নামাই কে? এমজি তো নিচে নামায় না, সো পুরো বৃত্তাকার পথটা কন্টিনিউ করতে এমজি হেল্প করবে। আচ্ছা, সো আমরা একটা র্যান্ডম বিন্দুতে এবার চিন্তা করি, লাইক ডি বিন্দু। ডি বিন্দু কোথায় নিব আমরা? ধরো আমরা এরকম একটা জায়গায় ডি বিন্দু নিলাম, এটা। আচ্ছা, সবার আগে ধরো আমরা যদি একটা বল বসাইতে চাই, আমাদের নিচের দিকে কোন বল কাজ করবে? এমজি। এমজি আচ্ছা, এটার বাইরের দিকে কোন বলটা কাজ করবে? কিন্তু বিমুখী। এম বি এমজি স্কোয়ার বাই আর। আচ্ছা, এটার ভিতরের দিকে কোন বলটা কাজ করবে? টান বল। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করতে চাই, সেটা হইলো এখানে কি এমজি কোনো প্রভাব রাখবে কিনা? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কিভাবে রাখবে আমরা বুঝবো? দাঁড়াও একটু এখানে তো দেখো। 96 ক্রিয়া করে নাই। হ্যাঁ মানে এখানে তো এমজি সি টান বল কিংবা কেন্দ্র বিমুখী বলের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে নাই, তার মানে একটা হ্যাঁ, প্রভাব থাকবে। এইখানে হচ্ছে দেখো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, এই জন্য এটার আসলে কোনো প্রভাব ছিল না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোণে সে ক্রিয়া করেনি, এই জন্য এর একটা প্রভাব থাকবে। বুঝছো? আচ্ছা, এখানে আমরা কিরকম প্রভাব থাকে ওইটা দেখার চেষ্টা করবো। এটা দেখার জন্য আমরা দুইটা অক্ষ আঁকাইছি এখানে আসলে। সো মনে করো এটা এইদিকে থিটা কোণ তৈরি করলো, সো এটার অনুরূপ কোণ এই জায়গায়, এটাও একটা থিটা কোণ। ঠিক আছে? এই যে এই কোণটার অনুরূপ কোণ কিন্তু এটা। কথাটা বুঝছো আমার? জি ভাইয়া। আচ্ছা, সো এটা আমরা যদি চিন্তা করি, এখন আমরা আরেকটা ধরো একটু কমপ্লেক্স জিনিস আঁকাই।
মোটামুটি ধরো এইটা হচ্ছে আমাদের এমজি বল, তাই না? মনে করো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, আমি এমজি কে ধরো দুইটা উপাংশে ভাঙাবো। এখন এমজির এই পাশের কম্পোনেন্টটা কি হবে আর এই পাশের কম্পোনেন্টটা কি হবে? কোন পাশে ভাইয়া? ধরো আমরা ফার্স্টে এই পাশে চিন্তা করতে চাই, এই এমজিটাকে আমার এটার উপর কতটুকু প্রভাব ফেলে আমি এটা চিন্তা করবো, এই যে সবুজ কালিটা। সাদাটার উপর কত পড়ে আমরা পরে দেখবো। তাহলে আগে বলো তো সবুজটার উপর কতটুকু অংশ তৈরি করবে? এমজি কস থিটা। আচ্ছা, যারা বুঝতেছো না আমি আরেকবার এখানে আঁকাই দেখো। মোটামুটি ধরো এটা আমাদের এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমাদের এমজিটা আছে হচ্ছে এমন একটা জায়গা, এটার সাথে একটা থিটা কোণ তৈরি করছে। তাহলে এমজি এর এই অংশটা কি হবে? এমজি কস থিটা। এমজি কস থিটা। আর যেটাতে কোণ নাই সেটা কি হয়? সাইন থিটা। এটাই তো দেখো, এমজি এর সাথে যেটা কোণ আছে তাহলে এটার সাথে কি হবে? এমজি কস থিটা। আর এই যে সাদাটা যেটা আছে এটা কি হবে? এমজি সাইন থিটা। ক্লিয়ার হয়েছে কি সবার? তাহলে দেখো এই যে এই একই লাইন বরাবর এখানে আছে টান বল, এই জায়গায় কোন বলটা আছে? এমজি কস থিটা আর হচ্ছে এমবি স্কয়ার বাই আর দুইটা আছে। তাহলে আমরা কি লিখবো? পি সমান সি এর বরাবর যেটা আছে এমজি প্লাস এমজি কি পুরোটা হবে? হবে না, এমজি কস থিটা মানে একটা উপাংশ কাজ করবে প্লাস এমবি স্কয়ার বাই আর। তাহলে এখানে এখন বলো এমজি সাইন থিটার কাজ কি? ঘুরতে সাহায্য করা। হ্যাঁ, এমজি সাইন থিটা পরের পথটা কন্টিনিউ করে। তোমরা কি বুঝছো? একটু কিছুটা হইলেও আইডিয়া হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমাদের আরেকটা দেখি, মানে এটারই জাস্ট অন্য একটা ফর্ম, তাহলে বুঝবো যে আসলেই বুঝছো। ধরো এইখানে এরকম ভাবে একটা বস্তু আছে, এটা তোমরা করতে পারবা? ধরো পারবো ভাইয়া, থিটা দেওয়া থাকে। ফার্স্ট কথা হলো এদিকে টান বল কাজ করবে ভিতরের দিকে, বাইরের দিকে কি বল কাজ করবে? এম এমজি। বি স্কোয়ার বাই আর। তোমরা একটু খেয়াল রাখবে আমি কিভাবে জিনিসগুলো আঁকাচ্ছি একটু, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একদম নিচের দিকে কি কাজ করবে? এমজি। এমজি। এখন আমাকে দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত। অ্যাঙ্গেলটা করার জন্য আমরা সবসময় কি করব? অক্ষগুলো আঁকাইবো। তো অক্ষগুলো যদি আঁকাইতে চাই, ধরো এটা একটা আঁকাচ্ছি আমি, আর একটা ধরো এদিকে আঁকাই। আচ্ছা, সো ধরো আমি যদি এটা চিন্তা করি থিটা, ওকে, এই থিটাটাকে কি বলা হবে? উলম্বের সাথে। তোমাদেরকে ছবিতে অথবা চিত্রে বলা থাকবে কোন থিটাটা কার সাথে ধরবো। থিটাটা উলম্বের সাথে ধরলাম, তাইলে এটা কি কোণ হবে? অনুরূপ এটা এটার একান্তর কোণ না? একটু চিন্তা করে দেখো, জিনিসটা এরকম। নাম জানি না ভাইয়া, কিন্তু সমান হবে। দেখো এটা একটা সমান্তরাল রেখা, এটার দুই পাশে যে কোণ সেটা একান্তর কোণ সমান। অন্তর কোণ। সো আমরা এদিকে হচ্ছে আরেকটা জিনিস আঁকাইলাম। এটা কি আঁকাইলাম বলতো? এটা হচ্ছে মেইনলি আমরা অক্ষের জন্য আঁকাইছি কি, ছবিটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, আমি এই জিনিসটা আবার আঁকাচ্ছি। ধরো এই জায়গায় এটা হচ্ছে আমার এমজি, এই অংশটা হচ্ছে এটা, আর বাইরে যেটা নতুন আঁকাইলাম সেটা হচ্ছে এটা। তাহলে আর এই উপর। যে থিটাটা, এখন এমজিটাকে ভাঙা হতো, এই থিটাটার এইটা কি হবে? এটা কি এমজি কস থিটা হবে না সাইন থিটা হবে? এই লাল এই অংশটা, এমজি কস থিটা। মানে যেটার সাথে থিটা সেটা হয় এমজি কস থিটা। আর এপাশে কি হবে? এমজি সাইন থিটা। তাহলে এই বরাবর যেটা সেটা হবে কি আমার এমজি কস থিটা। আর এই যে এটা যেটা সেটা এমজি সাইন থিটা। তাহলে আমি কিভাবে লিখবো? আমার ভিতরের দিকে কি কি আছে? এদিকে ছিল হচ্ছে টি আর এমজি কস কস। থিটা। তাহলে টি প্লাস এমজি কস থিটা সমান কি? এমবি স্কোয়ার বাই আর। সবাই বুঝছো? আচ্ছা, আসলে আমরা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য একটা কথা বলি, থিটার এরা পেরানোর জন্য সাইন থিটাটা আসলে সবসময় ঘোরানোর কাজ করে। এমজি এর যে সাইন থিটা অংশটা আছে, তুমি আগেরটাতেও দেখো কি আসছে আমাদের? কস থিটা কিন্তু আসছিল, তাই না? সাইন জি থিটাটা ভাই। আসেনি। তাহলে এমজি সাইন থিটা অংশটা ঘোরার কাজ করে, ঘোরার জন্য দায়ী।
তোমরা হচ্ছে মোটামুটি সবগুলো বুঝছো কি? জি ভাইয়া। বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকবার রিভিশন দিয়ে দেখো। বৃত্তাকার গতি দুইটা টাইপের, একটা হচ্ছে আনুভূমিক আর একটা কি উলম্ব। আনুভূমিকটার জন্য কি জাস্ট টি সমান এম বি স্কোয়ার বাইরে, এখানে কোনো জি কাজ করবে না। আচ্ছা, আর উলম্বটা সবগুলা ক্ষেত্রে জি কাজ করবে। সর্বোচ্চ বিন্দুতে দেখছি আমরা, সর্বনিম্ন বিন্দুতে দেখছি, তারপর হচ্ছে সি বিন্দু মানে নর্মাল একটা পয়েন্ট, ডি বিন্দু, মানে এই সবগুলো দেখা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে কোশ্চেন কেমন আসে। আচ্ছা, একটা কোশ্চেন ধরো আমরা যদি দেখি সবার আগে। আচ্ছা, ধরো হচ্ছে এই কোশ্চেনটা, বিউটিফুল। তোমরা হচ্ছে এটা কিন্তু কিন্তু সূত্র মুখস্থ করতে যাও না, এটা হচ্ছে প্রতিপাদন করে করে দেখবা নিজে, কারণ এগুলো এতগুলো মুখস্থ, থাকে ভাইয়া। এলোমেলো হয়ে যায় কোনটাই। এগুলো মুখস্থ করলে কিন্তু পরীক্ষা হলে যে বলে যাবে। এটা হচ্ছে আমি যেভাবে করছি ওইভাবে করতে থাকবা, নিজেরা একবার লিখে প্র্যাকটিস করবা তাহলেই হবে। সো আসো এখানে আসলে কি টাইপের কোশ্চেন আসে। ফার্স্ট কথা হলো দেখো, 100 গ্রাম ভরের একটা পাথর খণ্ডকে 4 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা এটা কি দেওয়া আছে, বি না ওমেগা বলো তো? ওমেগা। ওমেগার একক কি মিটার/সেকেন্ড হয় রে? না ভাইয়া, এটা তো ভি। সেটা কিন্তু বি। ওমেগা কি দেখলে বুঝবা সেটা কি, রেডিয়ান/সেকেন্ডে দেওয়া থাকবে। রেডিয়ান। আচ্ছা, উলম্ব তলে আছে, এই যে উলম্ব তলে, বুঝছো এটা তার মানে কি আনুভূমিক না উলম্বটা বুঝাইছে? লম্ব মানে আগরতলা। উলম্ব, তার মানে এখানে জি এর ইফেক্ট আছে। উপরে বর্ণিত চিত্রে 1 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ঘূর্ণনরত বস্তুর পর্যায়কাল বের। এটা তাহলে কেমন কোশ্চেন পেলো এখন বলো? এটা আসলে তোমাদের চ্যাপ্টার 8 থেকে দেওয়া হয়েছে কোশ্চেনটা, কিন্তু অনেকটা কাছাকাছি। এটা কি কেউ পারবা? পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি থেকে মেনলি দেওয়া হচ্ছে, পর্যায়কাল নেই। 2 কিন্তু পাই যারা, রুট আবার এল ভাগ ভি, ওটা দিলে হবে না? ওইটা তো হচ্ছে সূত্রটা একটাই ওটা যে তো আর ব্যাসার্ধ মনে হয়। ওটা হচ্ছে মেইনলি তোমার সরল দোলকের জন্য সূত্র। আসলে এত কঠিন কিছু ও না। তোমরা যারা ওমেগা সূত্র জানো, এই যে ওমেগা একটা সূত্র আছে না, 2 পাই/টি, এই যে হ্যাঁ। টিটা আছে না, এই টিটাকে আসলে সময় না 2 বলে পাই বাই পর্যায়কাল, ওমেগা। হ্যাঁ পর্যায়কাল বলা হয়। তুমি যদি এখান থেকে বের করতে চাও টি সমান 2 পাই/ওমেগা। তাহলে তো বের হয়ে যাবে। এখানে তো আচ্ছা, ওমেগা দেওয়া নেই। আচ্ছা এখন আরেকটা সূত্র আছে আমরা জানি, বি সমান কি ওমেগা আর। ওমেগা। তাহলে ওমেগা সমান কি ভি/আর। এখানে ভি হুম। এর মান দেওয়া আছে না 4 মিটার, আর এর মান কত আর 1 মিটার। তাহলে ওমেগা সমান কি 4 রেডিয়ান/সেকেন্ড। আর এইখানে এখন কি বসাবো, 2 পাই/4, 4। তাহলে পাই/2, শেষ, পাই/2 সেকেন্ড। বুঝছো? এটা হচ্ছে মেইনলি এই যে ম্যাথটা আছে না, এটা আসলে অষ্টম চ্যাপ্টার থেকে আসে, পর্যায়বৃত্ত গতির থেকে, এই সেম টাইপের ম্যাথগুলো। বুঝছো তো, মানে এটা তো আর ওই চ্যাপ্টার লাগে নাই করতে, লাগছে কি আমরা যেগুলো জানি ওগুলোর মধ্যেই করা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। উদ্দীপকে বর্ণিত এ, এ মানে কি সর্বোচ্চ বিন্দু, বি সর্বনিম্ন, সি মানে একটা র্যান্ডম পয়েন্ট দিছে তোমাকে, বিন্দুগুলোর মধ্যে কোনটিতে সুতার টান সবচেয়ে বেশি হবে? পারবা এটা? তাহলে এই বিন্দুতে সূত্রাংশ সবচেয়ে বেশি হবে। আচ্ছা, তাই কি এই বিন্দুতে সুতার টান বেশি হবে? এই বলো তো দেখি, ও যেটা বলছে এটা কি সত্যি, এই বিন্দুতে সুতার টান বেশি হবে? তুমি একটা, ওই যে কোনো যে একটা জিনিস ঘুরাইলি, এটার টান সবচেয়ে বেশি কোথায় হয়, উপরে না নিচে? নিচে বেশি হবে। নিচে বেশি হবে একজন বললো। পরে বেশি না। শোনো, একটা স্বাভাবিক জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিস ধরো উপরে তুলেই ফেলছো, এটা অটোমেটিক অভিকর্ষ টানে নিচে নেমে আসবে, কিন্তু একটা জিনিস যদি তুমি নিচে থেকে উপরে তুলতে চাও, তোমাকে কি টান বেশি দিতে হবে না? একটু চিন্তা করো। যারা ওই যে কি জানি মেয়েরা একটা খেলতো না ছোটবেলায়, ওই যে দড়ি দিয়ে, ওই টাইপের গেম গুলা যারা খেলছো তোমরা ভালো রিলেট করতে পারবে। নিচে থেকে তোলা বেশি কষ্ট না উপরে তুলতে বেশি সহজ? আচ্ছা,
এটা নিচ তো থেকে তুমি উপরে তুলতে দিচ্ছি। নিচ থেকে উপরে তুলতে কষ্ট বেশি হবে। কেন? একটু আগে দেখো, আমরা যখন সর্বোচ্চ বিন্দুতে টান বলের মানটা কি হবে? এখান থেকে এক লাইন করতে হবে, তখন কি হবে? টি সমান mv² r মাইনাস অফ mg, তাই না? আর সর্বনিম্ন বিন্দুতে কি হবে? টি এর মান কি দেখো, এখানে পুরাটাই, মানে এখানে প্লাস আর ওখানে কমে যাচ্ছে, তাহলে টি এর মান সর্বনিম্ন বিন্দুতে বেশি হবে না টান বলটা? বুঝছো কি? আচ্ছা, তোমরা যদি না বুঝো এটা সমস্যা নেই, তোমরা হচ্ছে ম্যাথটা করো। বুঝছি। যেমন এ বিন্দুর জন্য এই ম্যাথটা আঁকার মানে করার সময় অবশ্যই ছবি কিন্তু আঁকাইতে হবে খাতে, মাস্ট। ছবি না আঁকাইলে শেষ, ডাবল জিরো। ছবি আঁকাই কেমনে দেখাচ্ছি। আঁকাবা? ধরো এটা এ, তাহলে আমরা কি জানি এদিকে কি কাজ করবে আমাদের? এমজি। আরেকটা কি কাজ করবে? টান বল। আর বাইরের দিকে কি কাজ করবে? mv²/r। তাহলে আমরা কি লিখবো? টি প্লাস এমজি সমান mv²/r। আমাদের বের করতে হবে কোনটা? টান বল চাইছে, মানে সুতার টান। তাহলে আমি টিটাকে ডান পাশে রাখি, বাম পাশে mv²/r মাইনাস অফ mg। এখন সবগুলার মান বসাই দেবে, সব আছে না তোমার হাতে? হ্যাঁ ভাইয়া। যেমন m এর মান 0.1, v² মানে কত? 4² মাইনাস, আর আর মানে কত? 1। 0.1 ইন্টু হচ্ছে 9.8। বের করে বলো কত আসে। 0.62। 0.62, তার মানে টি অফ এ মানে টান বল অফ এ কত? 0.62 নিউটন। টান বলের একক কি সময় হবে? নিউটন হবে না? জি, জি ভাইয়া। ভাইয়া আরেকবার বলতেন। আরেকবার বলবো? ও আচ্ছা, লিমিট শেষ হয়ে গেছে। তোমরা আসছো রে? জি ভাইয়া। তোমরা বাকি দুইটা একটু বের করো, যেভাবে আমি বের করলাম। পারবা? পারমু। তাহলে পারলেই একটু পড়ো, হ্যাঁ? মানে টি অফ বি বের করবা, তারপর হচ্ছে কি টি অফ সি। তোমাদেরকে এটা দেখাইতে হবে টি অফ বি এর জন্য কি লাগবে? বি হলো 2.58। 2.58। ওকে, তোমাদের বাকিদের না মিললে বইল। সি এরটা কত হয় একটু বের করবো, হ্যাঁ? আচ্ছা, তোমরা এখন নিজেরাই বলো তো, এ বিন্দুতে টান বল বেশি না সি বিন্দুতে বেশি?
মানে সরি বি বিন্দুতে বেশি, মানে সর্বোচ্চতে না সর্বনিম্ন? 2.09। সি এর 2.09। হ্যাঁ ভাইয়া, আচ্ছা তাহলে বি তাহলে বলে আমি দেখতেছি। মানে আমাদের তো জানা কথাই ছিল একদম সবচেয়ে নিচে কি টান বল বেশি, আমি তো তোমাদের বললাম যে কোনো একটা জিনিস ঘুরাইতে নিচে থেকে একটা জিনিস তুলতে সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ এটা কি অভিকর্ষের বিপরীতে না, একদম পুরো অভিকর্ষের বিপরীতে তুলতে হচ্ছে। এই জন্য টান বল বিতে সবচেয়ে বেশি হবে, তারপর সিতে, তারপর কি পি অফ এ। আইরিন কি বের বুঝছি। করতে পারছিলা? ভাইয়া সি বিন্দুটা দেখান। সি বিন্দুরটা আচ্ছা ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে কি কি দেওয়া আছে দেখো। সি বিন্দু মানে ধরো এরকম একটা দেওয়া ছিল, আমাদের টান বলটা এই ভিতরের দিকে, কত অ্যাঙ্গেল দেওয়া আছে বলো তো একটু? দেখো অ্যাঙ্গেলটা কত আছে, 60 ডিগ্রি দেওয়া আছে আমাদের। আচ্ছা, সো আমরা জানি আমাদের বিপরীত দিকে কি থাকবে, এম ভি স্কোয়ার বাই আর। একদম বরাবর নিচে কে কাজ করবে, এমজি। এমজি। তাহলে এমজি এর দুইটা অংশ হবে কি, এটা কি এমজি কস থিটা। এই অংশটাতে হবে কি এমজি কস থিটা। সো আমরা কি লিখবো, টি সমান এমজি কস থিটা প্লাস এম আর এম বি স্কোয়ার বাই আর। তো এমজি কস থিটা মানে কত, 0.1 ইন্টু 9.8, কস কত হবে 60 ডিগ্রি, আর 0.1 বি মানে কত 4 স্কয়ার। 4 স্কোয়ার বাই হচ্ছে 1। এটা করলে কত আসে রে, 2.09। 2.09। আইরিন বুঝছো? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথ গুলো একটু ইম্পর্টেন্ট বুঝছো, সবাই একটু করবা। আরেকটা ম্যাথ আছে আমি একটু দেখি, তোমাদের যার যার বইয়ে হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো আছে একটু করে ফেলবো বুঝে। আমি মনে করছিলাম আপনি মনে হয় এগুলা করাইছেন, পরে করতে যাই দেখি মেলে না, অনেকগুলা মেলে কিন্তু অনেকগুলা মেলে না। না না করাই নাই তো, কেবল চ্যাপ্টার শুরু করলাম, দুইটা টপিক করাইলাম না। একটা কি জড়তার ভ্রামক, আরেকটা হচ্ছে তোমার রাস্তার ব্যাংকিং। ব্যাংকিং কোন? ব্যাংকিং কোনটা বেশি ইম্পর্টেন্ট, ব্যাংকিং কোন জড়তার ভ্রামক, এই দুইটা টপিক। এগুলা যেগুলা পড়াচ্ছে এগুলা কালে ভদ্রে আসে আর কি, মানে ধরো 1-2 বছর পর পরে। কিন্তু রাস্তার ব্যাংকিং জড়তার ভ্রামক মাস। আচ্ছা এটা দেখো, একজন ব্যক্তি 300 গ্রাম ভরের একটা বস্তুকে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাহায্যে রশিতে বেঁধে, পরের ওয়ার্ডটা পড়ো। বৃত্তাকার কত প্রতি মিনিটে? অনুভূমিক তলে বৃত্তাকার পথে। অনেকবার বের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। আচ্ছা, এটুকু একটা অংশ। তারপর বলছে হঠাৎ বস্তুটার 1/3 খুলে পড়ে গেল। ভালোই হয়েছে। খুলে পড়েছি। তিনি তাৎক্ষণিকভাবে রশির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কমিয়ে দিলেন এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 10 বার বৃদ্ধি করে অবশিষ্ট বস্তুটাংশে ঘুরাতে চেষ্টা করলো। আচ্ছা মানে সে অনেক কিছু করার চেষ্টা করছে যাতে ছিঁড়ে না যায় আর কি জিনিসটা। এগুলা তো মনে হয় সার্কাস খেলায় খুব হয়। এগুলা হচ্ছে তোমার অনেকটা হ্যাঁ মানে মেলা টাইপের জিনিসগুলোতে বেশি দেখা যায়, সবগুলো আসলে ফিজিক্সের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা দেখো, প্রাথমিক অবস্থায় বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। আই ওমেগা। বি কল আই ওমেগা। আই ওমেগা কেন? হ্যাঁ কৌণিক ভরবেগ আই ওমেগা না কি রে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা সো আই এর মান কত হবে এখানে, এখানে কি কোনো স্পেসিফিক টাইপের বস্তু বলছে, সেটা কি দণ্ড নাকি হচ্ছে সিলিন্ডার বা বৃত্তাকার বস্তু কিছু না? তাহলে আমাদের নর্মাল যে সূত্রটা সেটা বসাবো এমআর কি, এম ভি স্কোয়ার। এম আর স্কোয়ার ও ওমেগা। এমআর স্কোয়ার তো আচ্ছা তাহলে এখানে আমরা কি কি মান আছে, 0.3, তারপর হচ্ছে আর এর মান কত ধরবো বলো তো? 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটার মানে 0.7। 7 স্কোয়ার। আর ওমেগা কত, ওমেগাটা বের করে বলো। প্রতি মিনিটে 60 বার, তার মানে 2 পাই। হ্যাঁ 2 পাই, ভেরি গুড। তাহলে এটা করলে কত আসে, 0.924। 2.92, 0.924। 0.924। জি ভাইয়া।
আচ্ছা, এটার একক কি হবে? কৌণিক ভরবেগের একক বলো তো দেখি। কৌণিক ভরবেগ রুলে তো হবে। না, কৌণিক ভরবেগের মিটার। একক ঝুলে হয় রে। না ভাইয়া, কেজি মিটার পার সেকেন্ড। খালি মিটার পার সেকেন্ড। কেজি মিটার মিটার পার সেকেন্ড। স্কোয়ার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। ওটা তো জড়তার। একজন ঠিক ওইটাও কৌণিক ভরবেগের। একজন ঠিক বলতেছিল, তারপর আবার ওর যে কি হইল। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটাই তো এটা বললাম, এটা তো জড়তার ভ্রামক। কৌণিক এই ভরবেগের ওইটা। এইটা জড়তার ভ্রামক রে, এটা কে বললো জড়তার ভ্রামক? আমি রিফা। কেজি জড়তার। মিটার স্কয়ার, এটা হচ্ছে জড়তার ভ্রামক। পার সেকেন্ড দিলে সেটা হচ্ছে কি? ও ও কৌণিক ও ভরবেগ। কৌণিক ভরবেগ। এটা কিভাবে আসছে এটা নিজেরা বের করে আমাকে দেখাবা। ও নেক্সট আচ্ছা, দিন এটা বের করা খুব সোজা, একটু চিন্তা করলেই বের করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তারপর আসি হচ্ছে আমরা পরেরটাই। পরিবর্তিত অবস্থা বুঝছো, মানে যে এক তৃতীয়াংশ খুলে এক পড়ে গেছে যে। তৃতীয়াংশ। হ্যাঁ, পরিবর্তিত অবস্থায় রশির উপর উপযুক্ত টানের কিরূপ পরিবর্তন করতে হবে, মানে ওই জিনিসটাকে ঠিক রাখতে, মানে আবার যদি ঘুরাইতে চায় ওর কি টানের পরিবর্তন হবে। তার মানে আগে তোমাকে একবার টান বল বের করতে হবে, তারপর সেকেন্ড টাইম পড়ে গেছে যে এক তৃতীয়াংশ, তারপর আবার টান বল বের করতে হবে। তার আচ্ছা, মধ্যে মাইনাস। প্রথম অবস্থায় টান বলটা বের করো তো, কত হবে? আমরা এখানে কোন অবস্থানে বের করব, এ বি না সি নাকি র্যান্ডম একটা পয়েন্টে? এই তো ঘোলায় ফেলছে রে। আনুভূমিক তলে কি এরকম কিছু হয়? আনুভূমিক তল তো পুরো একটাই রে। এ দেখ, শুরুতে এই জন্য আলাদা করে দিছি। আনুভূমিক তল মানে একটাই, এটা যে কোনো জায়গায় এরকম হইলেও সমস্যা নাই, কারণ কোথাও তোমার অভিকর্ষ ত্বরণ কাজ করে না। আমাদের এম বাকি ওমেগা। আমাদের উলম্ব তলে এতগুলো পয়েন্ট আমরা চিন্তা করছি কেন? দেখো, অভিকর্ষ ত্বরণ এক একবার এক এক দিকে কাজ করতেছিল, এই জন্য। আনুভূমিক ভাবে কি কোথাও কোনো কিছু কাজ করে? অভিকর্ষ ত্বরণ করে না তো। এই জন্য আমাদের আনুভূমিক তলে যেই পয়েন্টই বলুক, সর্বোচ্চ সর্বনিম্ন র্যান্ডম যে কোনো পয়েন্টের সূত্র একটাই, টি সমান এমবি স্কোয়ার বাই আর। ক্লিয়ার হয়েছে সবার কথা? এম ওমেগা স্কয়ার আর হবে না এখানে ভাইয়া? হ্যাঁ, তোমার এখানে যেটা লাগে ওটা বসাও, কোনো সমস্যা নেই, কিন্তু আনুভূমিক তল বলতে আমি কোনটা বোঝাচ্ছি বুঝছো সবাই? ভাইয়া আচ্ছা, সো ফার্স্টে টি ওয়ান বের করো, এম ওমেগা স্কোয়ার আর। তোমরা যারা একটু ভালো, একটু মাথায় বুঝছো, ঢুকছে জিনিসগুলা, সুন্দর করে আস্তে করে একটা চিত্র বানাই দিও, তাহলে নাম্বার একটু বেশি পাবো। ভাইয়া 8.29। 8.29 নিউটন, ওকে। এইখানে এম এর মান কত ইউজ করছো? 0.3। আচ্ছা, এবার আসো হচ্ছে পরিবর্তিত অবস্থা। একটু চিন্তা করে বলো, পরিবর্তিত অবস্থায় এম এর মান আমি কত ধরবো? 100 গ্রাম। এরে, 100 গ্রাম কি? দেখ, বলছে হঠাৎ বস্তুটির এক তৃতীয়াংশ খুলে পড়ে গেল, তার মানে ওর আছে কত অংশ আর? এক এক তৃতীয়াংশ না, আচ্ছা, মনে করো 2/3 অংশ আছে। এটা একটা বস্তু, এটা হচ্ছে 1/3, এটা 1/3, এটা 1/3। এই অংশটা যদি খুলে পড়ে যায়, আর বাকি 2/3 অংশ থাকে না, ও 2/3। তার মানে 0.2 গ্রাম এখনো আছে। তার মানে এম এর পরিবর্তিত মান কত? 0.2 গ্রাম। আচ্ছা, বুঝছি ভাই। তারপর বলছে তিনি তাৎক্ষণিকভাবে রশির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কমাইছে, তার মানে আর প্রাইমের মান কত হবে? 0.6 মিটার। 60 সেন্টিমিটার বা 0.6 মিটার। আচ্ছা, এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 10 বৃদ্ধি করে, তার মানে ওমেগাও চেঞ্জ হবে। ওমেগা প্রাইম কত? 17/16 মানে দেখো, 7/6। 70 ইন্টু 2π/60, মানে আগে ছিল হচ্ছে 60 বার করে ঘুরতেছে মিনিটে, এবার 10 বার বাড়ানো মানে কি? 70। ওমেগার মানটা কত হয় এবং লাস্টের টি টু এর মানটা কত এটা বলো? 6.448।
আচ্ছা তাহলে কিরূপ পরিবর্তন হবে বলতে এটা বের করবা ডেল অফ টি সমান কি T1 মাইনাস T2 8.29 মাইনাস 6.448 নিউটন। মানে টান বলের পরিমাণ কি কমছে না বাড়ছে বলো তো এই জায়গা থেকে? কমছে। টান বলের পরিমাণ কম হবে কারণ ওর ভর কমে গেছে, তারপর হচ্ছে তোমার সবকিছু প্রায় কি কমেই গেছে এই জন্য। তাহলে পারবা এরকম ম্যাথ গুলো আসলে? ভাইয়া শুধু সূত্রগুলো মনে রাখতে হবে। এগুলা মনে রাখার তো কিছু নাই রে, এগুলো হচ্ছে বারবার নিজেরা প্র্যাকটিস করবে যে কোন পজিশনে কি হবে এগুলা। ওই যে আনুভূমিক আর উলম্ব যদি গুলি ফেলাই তাইলে তো শেষ। আনুভূমিক আর উলম্ব তো এভাবে মনে রাখবে, আনুভূমিক ভাবে কি জি এর কাজ করবে, জি কাজ করবে না। আজকে হচ্ছে আর নতুন টপিক শুরু করবো না বুঝছো, নেক্সট ক্লাসে হচ্ছে লিফট টপিকটা পড়াবো। নাকি পড়াই দিব আজকে বলো তো? পরে করে ভাইয়া করান আজকে ভাইয়া। বরাবরে কি বলো তোমরা? কতক্ষণ হয়েছে দেখো তো, কয়টা বাজে? পড়াইন না। কেবল 11:18 বাজে। তাহলে থাক, আর পড়াবো না, নেক্সট দিন পড়াবো। আচ্ছা ভাইয়া। নেক্সট দিন হচ্ছে এটা পারলে দেখে আসবা, লিফট আর হচ্ছে আনত তল। আচ্ছা ভাইয়া। আর সাথে যদি পারি, সাথে পারবো না কিন্তু তারপরে পড়াবো হচ্ছে তোমার সংগর কি বলে ঘর্ষণ বল। ভাইয়া কালকে কি পড়াতে পারবেন আপনি? হ্যাঁ বললাম তো পড়াবো, তোমরা টাইম জানাইও আমাকে। তোমাদের প্রিটেস্ট আচ্ছা শুরু ভাইয়া। কবে রে সবার প্রায় এভারেজ? আমার আমাদের 30 তারিখে। নভেম্বরে। তোমাদের নভেম্বর? তোমাদের হচ্ছে আমি হচ্ছে এক সপ্তাহ অফ দিব, মেবি হচ্ছে 24 এরকম। এই সপ্তাহটা আমি রেগুলার পড়াবো আর কি বুঝছো। অফ আচ্ছা দিবেন ভাইয়া? হ্যাঁ এক সপ্তাহের মতো বন্ধ দিব। ভাইয়া আমরা ছুটি চাচ্ছি না। চাচ্ছ না? অফ না দিলে হচ্ছে আমাকে অনলাইনে পড়াইতো, আমি একটু ঢাকায় যাবো তো, আমাদের কাজ আছে। আচ্ছা ভাইয়া। এই সপ্তাহটা একটু রেগুলার পড়ো, দরকার পড়লে আমি আরো বেশি পড়াই দিব 2 ঘন্টা ক্লাস। আচ্ছা ভাইয়া সমস্যা নেই। আর হচ্ছে এই চ্যাপ্টারটা আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিব, তো সবাই একটু আমার সাথে সাথে শেষ করে ফেলো বুঝছো, জমায় রাখো না পড়াগুলো। ভাইয়া করতেছি, মজা লাগতেছে তো, সূত্রগুলোর সাথে মিলতেছে না এগুলো। সূত্রগুলো মাথায় ঘুরতেছে, বেশি এলোমেলো। মাথায় ঢুকতেছে, এই চ্যাপ্টার মানুষ যখন প্রথমবার পড়ে কান্দে প্রত্যেকটা। কেন ভাইয়া আমি তো প্রথমবার কিছুই বুঝি নাই, আমার যখন করাইছিল আমি তো আল্লাহ কি হাঁকাও কি করেছে না করেছে। এইগুলা হচ্ছে প্রথমবার যখন মানুষ পড়ে তখন যে মনে হয় আল্লাহ এগুলা কোত্থেকে নাজিল হয়েছে রে। এখন সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা, দেখবা ইজি হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও সবাই, ভালো করে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।